জন্য একেবারে সংঘবদ্ধ চক্র যারা এতদিন মানুষকে মত করে এসেছে, তারা আ ওত পেতে আছে। তারা মারাত্মক রকম সক্রিয়। যেকোনো সময় যেকোনো ধরনের অঘটন ঘটতে পারে। আ পরিস্থিতিটা কেমন করে কি দেখছেন? বিএনপির অবস্থানটা কি? বিএনপি আবার তাকে আ শোকজ করল। কেন এই ঘটনাগুলো ঘটছে? তবে একটি ভালো দিক আমার মনে হয় যে এট লিস্ট সেনাবাহিনী তাকে নিরাপত্তা নিশ্চিত করছে। আ কিন্তু ঘটনাগুলো কিভাবে করে এবার অগ্রসর হচ্ছে? আপনি কি কোনভাবে দেখছেন বিষয়টি? আমি এখানে বিএনপির গাফেলতি দেখছি। বিএনপি তার একজন নেতাকে প্রটেক্ট করার কোনো ব্যবস্থা নেয় নাই। বিএনপি তার যেকোনো নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, আইনগত না, যাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তারা চিঠি দিতে পারে। এটা অ্যাবসলিউটলি তাদের রাইট আছে। কিন্তু এই চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে তার বাড়িতে যে আক্রমণ, তার বাড়ির সামনে গিয়ে ধর্ণা দিয়ে মিছিল দেওয়া, তার প্রাণনাশের হুমকি দেওয়া এবং সারা দেশে তার বিরুদ্ধে মিছিল করা, তার ছবিতে জুতার পেটা করা, পুষ্পোত্তলিকা দাহ করা, এত সব কাণ্ড যে ঘটছে, এগুলো তো বিএনপির কারণে ঘটছে। বিএনপি ওই চিঠি দেওয়ার আগে তো কারো সাহস হয় নাই তাকে নিয়ে এই ধরনের হাঙ্গামার আয়োজন করার। তার মানে হচ্ছে বিএনপির বিএনপির ভুল রাজনীতির কারণে তাকে একজন মুক্তিযোদ্ধাকে অপমানের এত সুযোগ পাওয়া যাচ্ছে। বিএনপি তার যদি কোনো বক্তব্য পছন্দ না হয়, তাকে মানে এটা এটা এক্সপ্লেনেশন দেওয়ার জন্য, যা এটা কি ব্যাখ্যা দেওয়ার জন্য তাকে সময় দিয়েছে। দ্যাটস ওকে। কিন্তু সময় দেওয়ার পর তার তার বিরুদ্ধে যে যা ঘটতেছে এগুলো তো দেখবে। এখনো তো সে বিএনপির নেতা। আপনি আমার বিরুদ্ধে একটা অভিযোগ আনলেন, অভিযোগ আমাকে তো বহিষ্কার করে নাই, আমাকে 24 ঘন্টা বা 48 ঘন্টা সময় দিয়েছে ব্যাখ্যা করার জন্য। কিন্তু বিএনপির নেতৃত্ব এত দুর্বল, আমি কি বলবো, এটা এতে আজকাল তো কারোর কিছু বলা যায় না। এটা বললেই এগুলো এগুলো বললেই বল, সবাই এই যে শেখ হাসিনারে চাচ্ছে। দুনিয়া যা কিছু হবে, কিছু একটা বলতে যাবেন, এরা তো শেখ হাসিনাকে চাচ্ছে। এই এই যন্ত্রণা এখন কথাও বলতে পারি না। মানে শেখ হাসিনার জমানায় যে কথাগুলো সাহসের সঙ্গে বলছি, সেটাও এখনো বলতে পারছি না। এই শেখ হাসিনার জমানায় এই যে ফজলু ভাই কি বক্তৃতা দিয়েছে, আজকে তার একটা বক্তৃতা ভাইরাল হয়েছে, বাংলা ভিশনের ক্লিপস দেখছি। এমন কোন ব্যক্তি আছে যে বিএনপির কিংবা এনসিপির বা আদার্স একটা ক্লিপ দেখাতে পারবে ফজলু ভাই যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে বক্তৃতা দিয়েছে? এবং এই যে শেখ হাসিনাকে আহ ইয়ে করে স্বৈরতান্ত্রিক সরকার বলে, তো কই এই এই এই- তখন তো এত এই যে আশকারা, এগুলো তো ছিল না। এগুলো তো ডক্টর ইউনূসের আমলে হচ্ছে। আজকে তার বাড়িতে হচ্ছে, পরশু আরেকজনের বাড়িতে হবে। এখন আমার বক্তব্য পছন্দ হচ্ছে না, আরেক দল আসবে যে ওর বাড়িতে যা। এই কালচার ডক্টর ইউনূস যেটা তৈরি করেছেন, আপনি নিউ ইয়র্কে আছেন, আপনি তো দেখতে পাচ্ছেন নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের একজন উপদেষ্টার উপরেও হামলা হয়েছে বা হামলা করতে চেয়েছে। এটা কেন হচ্ছে? কারণ এই মব কালচার তো উনি শিখিয়েছেন। এই মব কালচার যে উনি উনি চাষ করে গেলেন। আমি বহুবার বলেছি, আমাকে এই জন্য উল্টা উল্টা এই যে উল্টো বুঝেছে। আমি বহুদিন মানে 2-3 মাস আগে বোধহয় আমি একটা টেলিভিশনে গিয়ে বলেছিলাম যে ডক্টর ইউনূস যে মব কালচার আমাদের মধ্যে চালু করে দিয়ে গেছে, উনি তো মব কালচারের জনক এখন। যে এই মব কালচার উনাকে খাবে। এবং আমি বলেছিলাম উনার বাড়ি তো আক্রমণ করবে, উনার বাড়ি তো চেনে লোকজন কোথায়, বাড়ি একটা খোঁজা কি কঠিন? ওনার প্রতিষ্ঠানগুলো চেনে না? তো এগুলোতে আক্রমণ হবে না? এগুলো কি যেই সরকার তখন থাকবে তারা রক্ষা করতে পারবে? তারা তো পারবে না। কারণ কারণ আপনি কতবার রক্ষা করবেন, কিভাবে রক্ষা করবেন? হ্যাঁ, আমি বারবার দুইটা জিনিসের কথা আমি বলে রাখছি, আপনি লিখিত রাখেন। ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান, ডক্টর ইউনূসের বাড়ি আক্রান্ত হবে। এই যে গণভবনে যে একটা ইয়ে বানাচ্ছে, আহ জাদুঘর বানাচ্ছে, সেটা প্রথম আক্রমণ হবে। যত কোটি কোটি টাকা এখানে নষ্ট করবে আর কি। তো এখন জাদুঘর যদি করতে হয়, আমার তো অসুবিধা নাই। 24-এর গণ অভ্যুত্থানে যেই সমস্ত দৃশ্য বলে আমরা দেখেছি, যে অ্যাট্রোসিটি শেখ হাসিনার আমলে হয়েছে, এগুলোর স্মৃতি তো আমাদের থাকতে হবে। কিন্তু তাই বলে সেটা গণভবন না, সেটা আমাদের জাতীয় জাদুঘর আছে। আপনি গণভবন একটা জায়গা যেখানে প্রধানমন্ত্রীর বাসভবন,
সেটাকে করবেন কেন? প্রধানমন্ত্রীকে, এটা কি শেখ হাসিনা বাপের বাড়ি যে আপনি যায় ওইখানে শেখ হাসিনার জায়গাটা দখল করলেন? এটা তো রাষ্ট্রের। এটা তো প্রধানমন্ত্রী পরে যিনি আসবেন তিনিও থাকতে হবে। উনি সংসদে যেতে হবে, উনি প্রধানমন্ত্রীর কার্যালয় পাশাপাশি আছে। যাই হোক, আমার আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। আমি মনে করি যে এই মব কালচার যারা তৈরি করেছে, তারাই এই মব কালচার এর যারা জনক, তারা এটার শিকার হবে। এবং মাহফুজের উপর আজকে আজকে যেটা হলো, সেটাও তো সেটারই অংশ। আজকে দেখেন, অন্য সময় আমরা দেখতাম বিএনপি আওয়ামী লীগ ওইখানে ঠেলাঠেলি করতো, এবং এই যে সেপ্টেম্বর আসছে, আপনি তো দেখবেন আবার শুরু হবে এগুলা। 5-6 তারিখে এখানে দল বেঁধে এখান থেকে যাচ্ছে, মানে প্লেনের সব টিকিট, বিমানের সব টিকিট বুক হয়ে গেছে। যে এগুলো কারা যাচ্ছে, এগুলো খোঁজ দেন আপনি। হ্যাঁ, তো এই যে ওইখানে যে যাবে আবার মারামারি হবে, এই মারামারিতে বিএনপি আওয়ামী লীগ করবে, কিন্তু মাহফুজকে রক্ষা করার জন্য আজকে যে আওয়ামী লীগ তাকে যে হামলা করলো বা হামলা করতে চেয়েছিল, বিএনপির কেউ এসেছে? আসে নাই তো। কেন আসবে? কারণ বিএনপির সাথে এনসিপি এমন একটা দূরত্ব তৈরি করছে, যাতে করে এই হামলাটা জায়েজ হয়ে যায় এখন। যে ঠিক আছে, তুমি যেটা করছো তোমাকেই সেটা করছে। এনসিপি এখন যেটা তার বা জামাত যেটা এখন তার বাড়ির সামনে করছে, সেটারই প্রতিক্রিয়া হবে। এবং আমি মনে করি যে বিএনপি, আপনি যেটা বলছিলাম, বিএনপি তাকে যে প্রটেকশন দেয় নাই, এটা দিয়ে আরেকটা জিনিস প্রমাণিত হচ্ছে বিএনপি। এবং আরেকজন নেত্রীর কথা বলবো আমি, রুমিন ফারহানা। রুমিন ফারহানা এবং ফজলু ভাই দুইজনের বিরুদ্ধে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শুরু থেকে। এবং এই আক্রমণের এই যে আপনি যদি বলবেন উনি যে 5 আগস্ট নিয়ে কথা বলছে, তাই কেন? এর আগে তো তাকে নিয়ে আক্রমণাত্মক বক্তৃতা দেওয়া হয়েছে। এটা নতুন দেওয়া হচ্ছে না। রুমিন ফারহানার বিরুদ্ধে তো নতুন দেওয়া হচ্ছে না। এগুলো দেওয়া হচ্ছে কেন? তারা তারাই করছে যে এরা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে। আর এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলা, যে এই মনে করে যে আওয়ামী লীগ। এবং কিছু আওয়ামী মূর্খ তাই মনে করে। কয়েকদিন আগে এক মূর্খ আমাকে নিয়ে লিখেছে যে এ তো এই আওয়ামী লীগ না, এই যে এখন বঙ্গবন্ধুর পক্ষে কথা বলছে আর মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে, এ কিন্তু আওয়ামী লীগ না। আরে আওয়ামী লীগ আমি হবো কেন রে বেটা? তুই আওয়ামী লীগ হ, তুই তো আওয়ামী লীগ চাটা চুইটা কিছু খাইলে খা, আমাকে আওয়ামী লীগ হতে হবে কেন? তোর দরকার আছে তুই হ। তো এই যে মেন্টালিটিটা, এদের মেন্টালিটিটা হচ্ছে এটাই, দলীয় গোলামি ছাড়া এরা আর কিছুই চোখে দেখে না। এবং এবং বঙ্গবন্ধুকে প্রশংসা যদি করতে হয়, মুক্তিযুদ্ধদের যদি প্রশংসা করতে হয়, শেখ হাসিনারও প্রশংসা করতে হবে। মানে এক দল আছে যে শেখ হাসিনা প্রশংসা করতে হবে, আরেক দল মনে করছে এরা শেখ হাসিনার লোক। এই যে অন্ধত্ব, এই রাজনীতির মধ্যে যে ঢুকেছে, কিছু গোলাম যে বিএনপি আওয়ামী লীগ তৈরি করে দিয়ে গেছে, এই গোলামি থেকে আমরা যে কবে মুক্তি পাবো আমি জানি না। এবং সেই গোলামিরই এখন আবার প্র্যাকটিস হচ্ছে, যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যদি কোনো কথা যায়, সরকারের যদি কোনো সমালোচনা হয়, তাহলে মনে করে যে এই গণশত্রু, একে ধরো। কেন? ডক্টর ইউনূস কি বলেছে তার চামচা তৈরি করতে হবে? তোদেরকে কেন চামচামি করতে বলতেছে? তোদেরকে বলছে ডক্টর ইউনূস যে আমার একদল চামচা তৈরি কর তোরা? ডক্টর ইউনূসের চামচার অভাব আছে? সরকারি চামচারই তো শত শত আছে, তার বেতনভুক্ত চামচা আছে, তোদের লাগছে কেন? তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ডক্টর রুমিন ফারহানা এবং ফজলু ভাইকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে বলে আক্রমণ করা হচ্ছে, এবং এটা কিন্তু বড় এক ধরনের এসিড টেস্ট তার দলের জন্য। মুক্তিযোদ্ধারা এই দলের মধ্যে কতটা সম্মানিত, এবং ফজলু ভাইকে যদি তারা কোনো মানে বাজে ধরনের কোনো অ্যাকশন নেয়, এটা দ্বারা প্রমাণিত হবে যে এরা মুক্তিযোদ্ধাদেরকে রক্ষা করার জন্য কতটা ডেডিকেটেড, নাকি এরা মুখে মুখে মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল। এবং এরা দেখেন, এই যে মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল, মুক্তিযুদ্ধকে নিয়ে যখন বিতর্ক হচ্ছে, যখন বলা হয় 30 লক্ষ শহীদ না, 2000 শহীদ, যখন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হচ্ছে, যখন বঙ্গবন্ধুকে অপমান করা হচ্ছে, আমাদের মুক্তিযুদ্ধের মোরাল গুলো ভাঙচুর করা হচ্ছে, 32 নম্বর একটা স্মৃতি বিজড়িত আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট জায়গা, সেটাকে যখন ধ্বংস করা হচ্ছে, বিএনপি পুরোটাই চুপ। তাহলে বিএনপি এবং আমাদের বিষ করেছে, ওরা চাচ্ছে যে আরো ওনার যে ভাস্কর্য যেগুলো আছে ওগুলো ভাঙা দিলে মনে হয় তখন লাগবে যে এই যে এর পরবর্তী টার্গেট হচ্ছে জিয়াউর রহমান। এর আগে এদের উপলব্ধি হবে না। রহমানকে নিয়ে অসভ্য অশ্রাব্য মুখে বলার মতন এমন স্লোগান দেয়নি? দিয়েছে তো। হ্যাঁ দিয়েছে, খালেদা জিয়ার বিরুদ্ধে দিয়েছে, তারেক জিয়ার বিরুদ্ধে দিয়েছে, জিয়াউর রহমানের বিরুদ্ধে দিয়েছে। তারপরে এদের হুঁশ হচ্ছে না। এদের হচ্ছে যে আমাদেরকে তো কম দিয়েছে, এর বেশি তো আওয়ামী লীগকে দিয়েছে।
বঙ্গবন্ধুর মূর্তির উপরে দাঁড়িয়ে প্রস্রাব করেছে। এই এর স্লোগান থেকে দেয়নি আনন্দ তো আর হতে পারে না ওদের কাছে। তারা কি এই স্লোগান দেয়নি যে আওয়ামী লীগ গেছে যে পথে বিএনপি যাবে সে পথে? হ্যাঁ দিয়েছে, কানে যায় না তো এখনো, ওদের মতো কানে যায় না এটা। ওদের কানে যায়নি। ওকে, যদি তাই হয়ে থাকে আজকে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি প্রশ্ন তুলেছেন যে তার কি এই দেশে থাকার অধিকার আছে নাকি নাই? এখন ঘটনাচক্রে তো মনে হচ্ছে তাই, যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে তাদের থাকার অধিকার নাই। আমাকে আপনাকে 14 জনকে হুমকি তো এটাই দিচ্ছে। কি কি কারণে হুমকি দাও? অন্য কোনো ইস্যু তো নাই। এমন তো না যে লুটপাট করে খেয়েছি, এমন তো না যে শেখ হাসিনার আমলে আমরা কিছু অর্জন করেছি। তাহলে তুমি কেন হুমকি দিচ্ছ? হুমকি দিচ্ছ এই জন্যই যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, হুমকি দিচ্ছ এই জন্যই যে বাংলাদেশের জনক যিনি, বাংলাদেশের স্থপতির পক্ষে কথা বলি। এইটার জন্য যদি তুমি হুমকি দাও, এবং তোমাদের হুমকির আরেকটা কারণ হচ্ছে পাকিস্তানের সমালোচনা করি এবং ভারতেরও সমালোচনা করি, তোমরা সেটা দেখো না। 16 বছর ধরে নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদের বিরুদ্ধে লিখলাম। 16 বছর না, তার যতদিন সে ক্ষমতায় ছিল। আমাদের ভারতের সাথে আমাদের সম্পর্ক নিয়ে যত তোলপাড় হলো সেগুলো নিয়ে লিখেছি। এই মানে অন্ধ ভারতীয় ইয়ে যে দালাল গুলো আছে, সেরকম এরকম পাকিস্তানি দালাল, এদের নতুন নাম দিয়েছি আমি পাদা। হ্যাঁ, এই পাদাগুলো, পাকিস্তানি দালাল গুলো ওই এগুলো কিছু দেখে নাই। আমাকে ওই দিন একজন খুব বিখ্যাত একজন ব্যক্তি বলছেন, সরকারের ঘনিষ্ঠ, বলছে আপনাকে নিয়ে আলোচনা হচ্ছিল, যে বলছে যে ও হচ্ছে রয়ের এজেন্ট এবং ভারতের দালাল। তো আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি যে আনিস আলমগীর যতটা কলাম নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লিখেছে, তোমাদের জিন্দিগি তো অতগুলো, তোমার তো নিজেরা কলামই লেখো নাই। তো এটাই হচ্ছে, এইগুলা এত অন্ধ এরা। এরা এদের কোনো কথা যদি মুক্তিযুদ্ধের পক্ষে যায় তারা আওয়ামী লীগ বানাই দিবে, আর আওয়ামী লীগ বানাই তো ছাড়বে না, এরপরে ভারতীয় বানাই দিবে, এরপরে এজেন্ট বানাই দিবে। বাংলাদেশে তো এই চলতেছে। এবং এ- এখন রুমিন ফারহানা কোথায় বানাইছে, আপনার ফজলু ভাই কোথায় বানাইছে। Right. যারা মুক্তিযুদ্ধের কথা বলবে তারাই হচ্ছে ভারতের দালাল, তারাই হচ্ছে গিয়ে রয়ের এজেন্ট। ঠিক আছে, আমার মনে হয় রয়ের এজেন্ট বাংলাদেশে এত বেশি রয়ের এজেন্ট, সো এটা খুব বেশি অসুবিধা নাই। রয়ের এজেন্ট হওয়াটা এখন গর্বের বিষয় আমার মনে হয়। কিন্তু একটা বিষয় কেন কি আপনি গর্বের খেয়াল বিষয় হবে? করেছেন আমরা যে কোনো দেশেরই এজেন্ট হতে চাই না, আমরা পাকিস্তানের এজেন্ট হতে চাই না, যখন মানুষ ভারতের বানিয়ে এজেন্ট নেয় হতে চাই তখন না। কি করবেন? যখন আপনাকে মানুষ বানিয়ে নেয় মুক্তিযুদ্ধের কথা, আমি তো বলি আমাকেও যেমন আওয়ামী লীগের দালাল বলে, রয়ের এজেন্ট বলে, ভারতের দালাল কত কিছু যে বলে, এগুলা তখন এই জন্যই বলে, আমি শোনেন মুক্তিযুদ্ধের কথা বলি। সুলতানা, জি, এগুলা এই জন্যই বলে তাদের নিজস্ব দুর্বলতা ঢাকার জন্য। এক্স্যাক্টলি। রুমিন ফারহান আজকে একটা ভালো স্ট্যাটাস দিয়েছে হাসনাতকে উদ্দেশ্য করে। এই এই ছেলে না যে আমাকে বলছে আওয়ামী লীগের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদকীয় না কি জানি একটা টাইটেল দিয়েছে তারে, বিএনপি। না, আমি ওই শব্দ উচ্চারণ করতে চাই না। আমি শব্দ উচ্চারণ করতে চাই না। আমি কি আমি বল সুলতানা, আমি ওই শব্দ উচ্চারণ করতে চাই না, কিন্তু এভিডেন্স গুলা দেখেন যে হাসনাত ছাত্রলীগ হয়ে কত গর্বিত, হাসনাত বঙ্গবন্ধুকে নিয়ে কি লিখেছে, হাসনাতের সদস্য, ছাত্রলীগের সদস্য পদ। তো এরা এত কিছুর পরে আবার কেউ যখন আওয়ামী লীগ করে তাকে গালাগালি করে। তোমরাই তো ভাই আওয়ামী লীগ করেছো, এই সার্জিস। আমি দুনিয়াতে এত মানে চামচামি বক্তৃতা আর দেখি না, আমি সার্জিসকে দেখে শিখেছি, যে দেখেছি যে কত প্রকার তৈলাক্ত বক্তৃতা দিতে পারে। যে শেখ হাসিনার পাশে বসে যে সে বলছে যে এই এই আপনার আশেপাশে রয়েছে খন্দকার মোস্তাক। হ্যাঁ, আবার আবার সে বঙ্গবন্ধুকে নিয়ে, আমার নেতা নিয়ে যে বক্তৃতা, ভাই আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, কসম আল্লাহর আমি এরকম বক্তৃতা জিন্দিগি তো দিতেও পারবো না, দিও নাই। এত তৈলাক্ত বক্তৃতা এরা কিভাবে দেয়? এই লোকগুলাই আবার আওয়ামী লীগকে গালি দিচ্ছে। ভাই আওয়ামী লীগ তো তোমরা করেছো, আমরা তো করি নাই। আমাদের তো আওয়ামী লীগের কোনো নাম নিশানা কোথায় নাই। আওয়ামী লীগের নেতৃত্ব আমাদেরকে ডেকে এক কাপ চাও খাওয়াই নাই। তো তোমরা তো পেয়েছো সবকিছু। না সেটাই। এখন আনিস ভাই আমাকে একটা জিনিস বলেন, দেখুন এই যে রুমিন ফারহানা এবং ফজলুর রহমানকে নিয়ে এনসিপি যে হুঙ্কার দিচ্ছে, এতে আমরা আসলে কি বার্তা পাচ্ছি? বিএনপি কি, মানে আপনি বলছেন যে বিএনপি ব্যর্থ হয়েছে এটা প্রোটেক্ট করতে, তো বিএনপি তাহলে কি রাজনীতি করবে? মুক্তিযুদ্ধকে যদি বিএনপি প্রোটেক্ট করতে না পারে, দল হিসেবে তো বিএনপিও নিশ্চিহ্ন হয়ে যায়,
তার তো রাজনীতি থাকে সে না। মুক্তিযুদ্ধকে প্রটেক্ট করতে পারছে না, তার দলের নেতা নেত্রীদের প্রটেক্ট করতে পারছে না। যেদিন তাদেরকে আপনি দল থেকে বের করে দেবেন, সেদিন আপনি বললেন না যে তারা কে, তাদের কি হচ্ছে, ইন্ডিভিজুয়াল, তাদের আমার কোনো মাথা ব্যথা নাই, স্টিল দে আর ইউর পার্টি মেম্বার। সো এখন আপনি পার্টি মেম্বারদের যদি আপনি কেয়ার না করেন, তাহলে আপনার দলে অন্যরা এসে কিভাবে নিরাপত্তা বোধ করবে? তো যারা বা যে সমস্ত ছেলে পেলে এই ফজলু ভাইয়ের বিরুদ্ধে এই স্লোগান গুলো তুলেছে, আমার মনে হচ্ছে তারা বিভ্রান্তির একটা শিকার হয়েছে। ফজলু ভাই 24কে নিয়ে আক্রান্ত করে কিছু বলে নাই, 24-এর সঙ্গে যুক্ত ব্যক্তিদেরকে নিয়ে বলেছে, তাদের অপকর্ম নিয়ে কথা বলেছে। এবং আমি একটু মনে করি যে যারা 71 সালে মুক্তিযুদ্ধ করেছে, এখন যদি 2 নাম্বারই করে, আমি কি তার সমালোচনা করতে পারবো না? যে আপনি মুক্তিযুদ্ধ করেছেন বলে কি আপনার জন্য 7 খুন মাপ? আপনি তো যা ইচ্ছা তা করতে পারেন না, চুরিদারি করতে পারেন না, ভুয়া মুক্তিযুদ্ধে সে যে যা কিছু করছে। কি বলেছে যে 24-এর এরা কারো শক্তি, এটা তো কারো শক্তি। আপনি বললেন যে সাচিদ বঙ্গবন্ধুকে নিয়ে যেই বক্তব্য দিয়েছে, রাইট? তো এই বক্তব্য দিয়ে আপনি এসে যখন বলেন যে না বঙ্গবন্ধুকে, শেখ মুজিবুর আমরা মানি না, তো এটা তো, এগুলো তো কারো শক্তি নাকি? ও কালো শক্তি সাদা শক্তি এটা বলছে না, ওনার পুরো বক্তব্য যদি শোনেন তাহলে উনি বুঝাতে চাচ্ছেন যে এক ধরনের এদের এদের যে ইয়ে ইয়ে হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে, সেটা নিয়ে উনি কথা বলেছেন। এটা উনি উনি কোন দৃষ্টিতে বলেছেন সেটা নিয়ে কথা বলেন, কিন্তু সেটা নিয়ে সেটা সেই সেই অংশ বাদ দিয়ে, এটা আমাদের আরেকটা রোগ হয়েছে যে সোশ্যাল মিডিয়া গুলার বক্তব্যের মাঝখানে এই লাইন আর ওই লাইন, আপনি উন্নত কোন জাতের রইলেন? আপনি তো একই জাতের রয়ে গেলেন। এখন শেখ হাসিনা হটিয়ে, তাহলে মানুষ যে বলবে শেখ হাসিনা হটিয়ে আমরা কি পেয়েছি? একই তো জিনিস, বা এতে খারাপ জিনিস, বেসিক্যালি এতে খারাপ জিনিস। মব ভায়োলেন্স যেটা শুরু হচ্ছে, কি কথা বলতে পারছে না, সেটা তো এর থেকে খারাপ জিনিস না, এটা তো সবাই স্বীকার করবে। আমরা সাধারণ মানুষও তো কথা বলতে পারছে না, সাংবাদিক আমরাই থ্রেটের মধ্যে আছি। সাধারণ মানুষও তো কথা বলতে পারে না, সাধারণ মানুষ তো বলতেছে ভাই আমরা কথা বলতে পারছি না। আপনারা যে কথা বলছেন এটা আমাদের কথা, আপনারা যতদিন কথা বলবেন, আপনি রাষ্ট্রের পক্ষে, মানুষ জনগণের পক্ষে কথা বলছেন আপনারা। জি, হুম। এখানে একজন একটা প্রশ্ন করছেন যে এই যে ফজলু ভাইয়ের বাসার সামনে যে মব তৈরি করা হয়েছে, এর আসল উদ্দেশ্য নাকি কক্সবাজারে অনেক অস্ত্র এসেছে, সেই অস্ত্রের দিকে যাতে করে মানুষের নজর না থাকে, সেই জন্য নাকি এই মানে এই নতুন নতুন নাটক সাজানো হয়েছে, এরকম একটি মন্তব্য এখানে একজন করেছেন। এটা আমি কি বলবো, এটা ওনার নিজের ধারণা, আমার কাছে এ ধরনের কোনো তথ্য নাই। এবং ফজলু ভাইয়ের সাথে এই কক্সবাজারের অস্ত্রের সাথে কোথা থেকে রিলেট হলো, এটা তো আগের ঘটনা। এখন যদি হইতে পারে যে এটা আরো উত্তেজনা করে ওখানে যদি ধরা না পড়ে, আমি কক্সবাজারের অস্ত্র সম্পর্কে কিছুই জানি না, আমি এটা নিয়ে মন্তব্য করতে পারবো না। এবং এই ধরনের তত্ত্ব শেখ হাসিনার আমলও হয়েছিল, কিছু একটা ঘটলে আরেকটা যদি ইনসিডেন্ট হইতো, শেখ হাসিনা ওইটা আড়াল করার জন্য করেছে। ইভেন আপনার তো মনে আছে নিশ্চয়, এই যে বিখ্যাত পীর, এই যে প্যারিসে বসে আছেন, উনি 7-8 তারিখের দিকে, জুলাই 7-8 তারিখের দিকে ছাত্রদের আন্দোলনকে বলছিল যে শেখ হাসিনা করাচ্ছে এটা। এটা শেখ হাসিনা কি জানি ওই যে উনার ভারত বিরোধী আন্দোলনকে ঢেকে দেওয়ার জন্য এটা তৈরি করেছে। হ্যাঁ, এই যে কনস্পিরেসি থিওরি তো অনেকেই বাইর করে এগুলা। আমি জানি না এটা কোনটা কি। কিন্তু ধরুন এরকম ঘটনা তো আমরা দেখি যে একটা ঘটনা ঘটতে না ঘটতে ওটিকে আড়াল করার জন্য আরেকটি ঘটনা ঘটে বা ঘটানো হয়। এখন আপনি দেখুন এই যে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী বাঙালির হৃদয় পরিষ্কার করতে বলেন, দেখুন যেটি আমি শিরোনাম করেছি যে আমাদের মুক্তিযোদ্ধাদের গলায় হচ্ছে জুতোর মালা দিবেন আর পাকিস্তানিদের হাতে ফুল দিয়ে বরণ করে নেবে, এই কি বাংলাদেশ তাহলে? আচ্ছা, আমি ওইটা বলার আগে যে জিনিসটা বলে গেছি, আমি বলছি যে সমস্ত ছেলে মেয়েরা এগুলা এখানে দুবাইয়ের এখানে হচ্ছে, তারা বিভ্রান্ত হয়ে এসছে। তারা যদি পুরো তথ্যটা জানে, তাদের এই বিভ্রান্তি কাটবে। এবং আমি মনে করি যে তাদেরও বয়স হওয়ার সঙ্গে সঙ্গে তারা বুঝবে আসলে রাষ্ট্রে কি করতেছে। আমরা তো এই 24-এর অভ্যুত্থান আমরা তো সবাই মিলে চেয়েছিলাম। তো সেই চাওয়াতে এখন আমাদের ইয়ে হচ্ছে কোথায় কোথায় গন্ডগোল হচ্ছে কোথায়, তাদের এগুলা হিসাব করতে হবে। তারা নিজেরা হিসাব না করে আহ, মানে অন্যদের প্ররোচনায় নাইচা নাইচা রাস্তায় নেমে যাওয়া, এটা ঠিক না। আমি মনে করি যে আমাদের ছেলে মেয়েদের একটু বুদ্ধি খাটানো দরকার, এদের আইকিউ বাড়ানো দরকার, এদের কমন সেন্স বাড়ানো দরকার। এই কমন সেন্স আমাদের দিয়ে ছেলে তাদের মেয়ে বিচার করা বলছেন, উচিত। আনিস ভাই আপনি কাদেরকে আমাদের ছেলে মেয়ে বলছেন? আমি তো বুঝলাম না, যারা এই আন্দোলন করছে তারা কারা, কারা তারা? ভাই এরা তো আমার দেশেরই পোলা, এরা তো পাকিস্তান থেকে আসে নাই।
তো আমাদের দেশের বলা আমার ভাই বা তোমার তোমার আত্মীয়। আমরা ঠিক এইরকম ভাবে বিভ্রান্তিতে পড়েছিলাম ওই যে 5ই আগস্টের আগে আমরা দেখেছিলাম আমাদের সন্তানদেরকে বাংলাদেশের পুলিশ আমাদের সন্তানদেরকে গুলি করে মেরে ফেলছে। আমরা কিন্তু বিভ্রান্ত এই সবাই রাজপথে নেমেছিলাম, রাইট? যাই হোক, আমি এটা ইতিহাস বিচার করবে ভুল ছিল কি শুদ্ধ ছিল আমি ওটাতে যাব না। আমি আমাদেরই সন্তান মনে করি সবাইকে। আমি মনে করি যে ওদের দিন আছে, এখনো বোঝার সময় আছে। এরা যাতে বিভ্রান্ত না হয় অন্যদের প্ররোচনায়। যাদের যাদের প্ররোচনায় তারা এগুলো করছে, সেই লোকগুলোকে খেয়াল করলে দেখবে তারা কিভাবে ফুলে ফেঁপে বড় হয়ে যাচ্ছে, তারা কিভাবে ভিউ বাণিজ্য করতেছে। এগুলো খেয়াল করলে তাদের ইয়ে আসবে। আপনি যে প্রশ্ন করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বিষয়টা নিয়ে, যখন বাংলাদেশ সফর করছে তখন ফজলুর রহমানের গলায় জুতোর মালা দেয়া, এটা কি বার্তা দেয়? এটা বার্তা দেয় যে তারা তাদের বাপজানে পেয়ে গেছে। এখন এই দেশের মুক্তিযোদ্ধারা কেউ না, এরা অপাংক্তেয়। 24 দিয়ে, আমি তো বারবার বলতেছি, 24 দিয়ে 71কে ঢেকে দিতে চায় ওরা, কিন্তু এটা তো সম্ভব না। 71-এর বীররা বীরের মর্যাদা থাকবে, 24-এর বীরেরও বীরের মর্যাদা থাকবে, এবং তারা যে কেউ দুষ্কৃতিকারী হলে তাদের সমালোচনা করব আমরা। একটা বীর হয়েছে হলো যে এই যুদ্ধে অংশ নিয়েছিল বোধে, এই যুদ্ধে অংশ নিয়েছিল বলে তাদেরকে সব 7 কোণ মাপ না। এই সমালোচনার অধিকার আমাদের থাকতে হবে। এই সমালোচনার অধিকারের জন্যই আমরা শেখ হাসিনার বিরোধী আন্দোলনে সমর্থন দিয়েছি। তো এখন যদি সেই সমালোচনা করার জায়গা না থাকে, তাহলে বুঝতে হবে যে আমরা নিজেরা ভুল করছি। আমরা একটা গর্তের মধ্যে পড়ে গেছি, দেশটা একটা গর্তের মধ্যে চলে গেছে। এবং এই যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এখানে যেগুলো বলে গেছে, এগুলো আমি থ্যাংক দেবো যে আমাদের সরকারকে। সরকার কিন্তু এটা সমর্থন করেনি। সরকার বলেছে আমাদের মীমাংসিত বিষয়গুলো এখনো যিনি যেটা বলেছেন সেটা ঠিক না, আমাদের এখনো অমীমাংসিত রয়ে গেছে 3টা ইস্যু। আমাদের সম্পদের 4 বিলিয়ন মার্কিন ডলারের যে সম্পদ, তার হিস্সা আমাদের দিতে হবে। আমাদের এই 30 লক্ষ মানুষ যে গণহত্যায় তারা অংশ নিয়েছিল তার জন্য ক্ষমা চাইতে হবে। বিহারি যারা ওইখানে যেতে চায় তাদেরকে নিতে হবে। এটা স্পষ্ট বাংলাদেশ সরকার স্টেটমেন্ট দিয়ে বলেছে। তো আমি বাংলাদেশ সরকারের এই স্ট্যান্ডকে আমি সমর্থন করি। এবং আমি মনে করি যে পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, উনি তো মনের আনন্দে এই জন্য যে উনি যার সাথে দেখা করছিল তারা তো আনন্দে গদগদ। তো ওরা তো পারলে, ভাই আমরা যে যুদ্ধ করেছিলাম আমরা ক্ষমা পাচ্ছি, যে তোমরা 2000 মেরে গেছো, আমরা খুবই লজ্জিত। তো কেন ক্ষমা চাইবে? কেন ক্ষমা চাওয়ার পরিবেশ তো আমরাই রাখছি না, আমাদের রাজনীতিগুলোই রাখছে না। ক্ষমা চাওয়ার তো প্রথম দরকার যে যাদের সেই বাংলাদেশে রাজনীতি করছে তারা জামাতে ইসলামী, তাদের সহযোগী ছিল, তাদের সহযোগী একটা রাজনৈতিক দল বাংলাদেশে 54 বছর ধরে আছে, রাজনীতি করছে, ক্ষমা চাচ্ছে না, ক্ষমা চাওয়ার প্রয়োজন মনে করে না। তো এই এত হাজার মাইল দূরে বসে তারা কেন ক্ষমা চাইবে? এবং তারা যখন এখানে আসে রাজকীয় অভ্যর্থনা পায়, আন্তরিকতা পায়, এবং কেউ একটা শব্দ উচ্চারণ করে না যে ক্ষমা চাস না কেন, তো তারা কি কোন গরজে ক্ষমা চাইবে? ক্ষমা চাওয়া তো পরের কথা, সে তো বলছে যে উল্টো আমাদের অন্তর পরিষ্কার করতে বলছে। কত বড় অন্তর ধৃষ্টতা! হ্যাঁ, অন্তর পরিষ্কার করছে যে আপনি গলায় গলা মিলাবেন কেমন আপনার অন্তরে যদি কালিমা থেকে যায়। তো এখন আপনি 71 ভুলে যান, এটাই চাচ্ছে আর কি সে। হ্যাঁ, আপনি আপনি আমার দেশে 30 লাখ মানুষকে হত্যা করবেন, হ্যাঁ? আমার দেশে 4 লাখ নারীকে ধর্ষণ করবেন এবং যার জন্য কখনোই আপনি মাথা নত করবেন না। এখনো মনে করবেন যে মুক্তিযুদ্ধ হয়নি, এটি ভারতের একটা চক্রান্ত ছিল। আর এগুলি আমরা আমাদের অন্তরের ভেতর থেকে দূর করে আপনাদেরকে বুকে টেনে নেব, এই তো? আমরা কোনোদিনও নেব না, আমরা কোনোদিনও নেবে না। যারা নেওয়ার তারা নিবে, যারা নেওয়ার তারাই এই সমস্ত ন্যারেটিভ তৈরি করছে। 3 লক্ষ আমাদের শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক করছে, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে, আমাদের মুক্তিযুদ্ধের যে মহান নায়ক তাকে হেয় করছে। এরাই এগুলাতে আছে। ওরা চায়, এবং ওদের আশকারাতেই তো পাকিস্তান এখন বলতেছে পূর্ব পাকিস্তান ফিরিয়ে নিতে হবে। এমনি এমনি তো আসে না। কোনোদিন শুনছেন পূর্ব পাকিস্তান ফিরিয়ে নিতে হবে এই কথা? তো তো এই সার্জিসরা কিভাবে করে তাহলে বাংলাদেশে এখনো অবস্থান করে মুক্ত ঘুরে বেড়ায়? কেন তাদেরকে আটক করা হয় না? তারা তো রাষ্ট্রদ্রোহিতা করছে। যারা এগুলো বলে তারাই তো এখন মুক্ত, আমরা আমরা না বন্দী। আপনি কারে বন্দী করবেন?
ডক্টর ইউনূস কি করছে? ডক্টর ইউনূস তিনি কি মনে করেন তিনি জীবন ক্ষমতা থাকতে পারবেন আর এগুলোর দায় তিনি এড়াতে পারবেন না? তা তো সরাসরি রাষ্ট্রদ্রোহিতামূলক কর্মকাণ্ড করছে। ইতিহাস দেখবে, ইতিহাস সবগুলো তো আছে, লিপিবদ্ধ থাকে না, এগুলোতে বিচার হয়ে যায়। কে কি করছে সবগুলো তো থাকছে। ফজলুর রহমান নয়, কিংবা রুমিন ফারহানা নয়, কিংবা মাসুদ কামাল পান্না, আমরা জানি আমাদের শিক্ষক কলিমুল্লাহ স্যার অনেকদিন ধরে জেলখানায় বন্দী আছেন। একটা ছোট্ট বাচ্চা ইউটিউবার আজকে প্রায় 6 মাস ধরে জেলখানায় বন্দী আছেন। আমি জানি আপনার উপরও অনেক যে কোনো সময় খড়গ নেমে আসতে পারে, কারণ যে 2-4 জন দেশের মধ্যে থেকে কথা বলছেন আপনাদের উপরও নানান রকম, আমি এখানে দেখতে পাচ্ছি যে সমস্ত মন্তব্য কেউ কেউ এসে করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে নিয়ে দেখি। তা আপনারা নিজেদের নিরাপত্তার জন্য কি উদ্বেগ আছে কিনা? আমি পার্সোনালি আমি এটা বহুদিন বলছি সুলতানা, আমার মৃত্যু ভয় নাই। আমার মৃত্যু ভয় কেটে গেছে। ওই যে তালেবানদের থেকে যখন আমি এসকেপ করে চলে আসছি, ওরা যখন আমাকে ধরে বললো তোমাকে আর কিছুক্ষণ সময় দেওয়া হবে, এরপর তুমি অন্য জগতে চলে যাবা, ওই সময় যে মৃত্যুর যে একটা দৃশ্য, আপনি এটা উপলব্ধি করেন না, আপনারও হয়নি এখনো, যে এই যে মৃত্যু কি জিনিস, মৃত্যুর ভয়টা কেমন, সেটা আমি এক্সপিরিয়েন্স করে ফেলেছি। ও তারপরে আমার আর মৃত্যু ভয় নাই। এখন যদি সত্য বলার জন্য কেউ আমাকে মারতে উদ্যত হয়, ওরা যদি মহান কিছু পায়, বেহেশত পায়, পাক না, অসুবিধা কি, একজন তো বেহেশত পাবে। আহ, ওর বেহেশত পাবে আর কি ও। তো আমি এগুলোতে ভয় করি না। এবং আমি পার্সোনালি এটাও বলি যে সরকারের তরফ থেকে আমাকে কোনোদিন কেউ বলে নাই যে আপনি এটা বললেন না, ওইটা বললেন না। আমি মিথ্যা কথা বলবো না, আমি বোধহয় আপনাকে আরো একদিন বলছি যে আমাকে বলেনি। কিন্তু ঘটনা হচ্ছে যে সরকার যারা উস্কানি দিচ্ছে, এই সমস্ত টোকাইদেরকে প্রতিরোধ করার সরকারের কোনো ইচ্ছা আমি দেখি না। তো সরকার যদি এগুলো প্রতিরোধ না করে, সরকারেরই তো বদনাম হবে। আমি যে কথা বলতে পারছি এটা তো সরকারের ক্রেডিট। সরকারকে দেখাতে পারবে, দেখো আমাদের সমালোচনা করছে কত বড় গলায়। এই লোকগুলো তো শেখ হাসিনার সমালোচনা এভাবে করে নাই, যদিও করেছি কিন্তু তারা বলে যে করি নাই। তো এই ধরনের ক্রেডিট তো ডক্টর ইউনূসের কাঁধেই যায়। এবং যে বোকারা আমাদেরকে নিয়ে কথা বলে, আমাদেরকে আক্রমণ করতে চায়, আমাদেরকে জেলে নিতে চায়, ওরা তো তাহলে শেখ হাসিনার দলেরই আরেকটা বিকল্প, ওরা তো শেখ হাসিনারই অনুসারী। বিকল্প বললে আমার শেখ হাসিনাকে অনেক অপমান করা হয়, কারণ আপনারা তো শেখ হাসিনার আমলে এই অবস্থায় পড়েননি। রুমিন ফারহানা, ফজলুর রহমান, তারা কি না ভাষায় শেখ হাসিনাকে সমালোচনা করেছেন, তাদেরকে তো এই পরিস্থিতিতে পড়তে হয়নি। মাসুদ কামাল কি না ভাবে সমালোচনা করেছেন শেখ হাসিনার, তাদেরকে তো এই মবের ভয়ে পালিয়ে বেড়ায়নি। এখন তো সবাইকে হ্যাঁ মব সেটাই, পালিয়ে কিন্তু বেড়াচ্ছে। আমি তো সরকারকে দায়ী এই জন্যই করছি না, কারণ আমি তো পার্সোনালি। তিনি কত তীব্র ভাষায় শেখ হাসিনার সমালোচনা করেছেন, জেলখানায় যেতে হয়নি। আমি করেছি, কিন্তু অনেকে তো হয়তো করেছে বলে তারা শিকারও হয়েছে, অনেকে তো গুম খুম তো হয়েছে, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। তারা কি জন্য হয়েছে সুলতানা, তারা কি জন্য হয়েছে সেটা নিয়ে আপনার বিতর্ক থাকতে পারে। হ্যাঁ সুলতানা শুনেন, তারা কি জন্য হয়েছে সেটা নিয়ে আপনার বিতর্ক থাকতে পারে। তারা কি জেনুইন সাংবাদিকতা করতে গিয়ে শিকার হয়েছে, না দলীয় দালালি করতে শিকার হয়েছে, এগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। এবং একটা সাংবাদিক দেখাক যে সে দলীয় দালাল না, একজন নিরপেক্ষ সাংবাদিককে শেখ হাসিনা হয়রানি করেছে, সেটা দেখাক তারা। সেটা সেটা যদি তারা দেখাতে পারবে যে আমি নিরপেক্ষ সাংবাদিক ছিলাম, আমি দলীয় দালাল ছিলাম না, সরকার পতনের আন্দোলনে ছিলাম না, সো আমার বিরুদ্ধে কেন এটা করা হলো, তাহলে সেগুলো নিয়ে কোশ্চেন হতে পারে। আমি আজীবন সরকারের বিরুদ্ধে কথা বলার ব্রত নিয়েছি। সেটা সরকারে যে থাকুক, ইউনূস থাকবে, ওয়াকার থাকবে, না শেখ হাসিনা থাকবে, সেটা আমার দেখার বিষয় না। এবং আমার এটা হচ্ছে যে সরকার ফেলানোর আন্দোলন না। এবং আমি সরকারকে টিকিয়ে রাখারও কোনো ব্রত নিয়ে নাই। আমার কোনো ঠেকা পড়ে না সরকারকে টিকিয়ে রাখার, আমার কোনো ঠেকা ছিল না শেখ হাসিনাকে টিকিয়ে রাখার, এই শেখ হাসিনাকে ফেলে দেওয়ার রাজনীতিতে আমি নাই মানে সাংবাদিক হিসাবে আমি মনে করি যে কোনো সাংবাদিকেরই থাকা উচিত না। এখন যারা সরকার ফেলানোর আন্দোলন করে তারা তো শিকার হবেই। এখন আমি তো সরকার ফেলানোর আন্দোলনে নাই, সরকারকেও সেটা বুঝতে হবে যে এদেরকে কেন আমরা অপমান করব, এরা তো সরকার ফেলানোর আন্দোলনে নাই। এখন কিছু লোক যদি বুদ্ধি দেয়, এই বুদ্ধিতে যদি কুবুদ্ধি জাগে সরকারের, তাহলে করার কিছু নাই। আর সুলতানা, অনেক রাত হয়ে গেছে, আমি কথা বলবো না আপনার সাথে, 20 মিনিটের জায়গায় আপনি 30 মিনিট নিয়ে নিয়েছেন। জি, আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য।